আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে শুরু করব চুক্তি আইন ও টর্ট আইন দ্বিতীয় পত্র, বিষয় কোড 502, ক বিভাগ, চুক্তি আইন। এই চুক্তি আইনের প্রথম প্রশ্ন, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2016, 2015, 2014, 2018, 2019, 2023 সালে বারবার পরীক্ষায় এসেছে। তো আমরা প্রথমে প্রশ্নের দিকে যাই। প্রশ্ন নম্বর 1 এর প্রশ্ন, সর্বমোট প্রশ্ন আছে 6টি। প্রথম যে প্রশ্নটি আছে ক নাম্বার, চুক্তি ও সম্মতির সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্নটি খ নাম্বার, সকল সম্মতি চুক্তি নয় কিন্তু সকল চুক্তি সম্মতি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন গ নাম্বার, চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও। চতুর্থ প্রশ্ন ঘ নাম্বার, চুক্তি আইন সমগ্র অঙ্গীকার আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতারও আইন নয়। পঞ্চম যে প্রশ্নটি রয়েছে নম্বর, একটি বাতিলযোগ্য চুক্তি ও বাতিল সম্মতির আইনগত ফলাফল কি। এরপরে ষষ্ঠ যে প্রশ্নটি রয়েছে চ নাম্বার, আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক বৈধ বাতিল ও বাতিলযোগ্য চুক্তি আইনগত ফলাফল আলোচনা করো। সম্মানিত বন্ধুরা, এই প্রশ্নটি 2012 সাল, 2014 সাল, 2015 সাল, 2018 সাল, 2019 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সালে এসেছে। মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা আলোচনা যাচ্ছি ক নম্বর প্রশ্নটি আলোচনা। ক নম্বর প্রশ্নটি আমাদের ছিল চুক্তি ও সম্মতির সংজ্ঞা দাও। আলোচ্য প্রশ্নটির উত্তরের আলোকমালায় চুক্তি আইনের বিধান মোতাবেক যা আলোচনা করা যেতে পারে তা নিম্নরূপ। চুক্তির সংজ্ঞা। চুক্তি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট শব্দটির ল্যাটিন শব্দ কন্ট্রাক্টাম হতে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হচ্ছে একত্রীকরণ। অতএব দুই বা ততোধিক ব্যক্তিকে সাধারণ অভিপ্রায় মতৈক্যে প্রতিষ্ঠিত করা এবং তার বাস্তবায়ন করার চুক্তির উদ্দেশ্য। কাজেই দুই বা ততোধিক ব্যক্তির মতৈক্যের উপর ভিত্তি করে চুক্তি গঠিত হয়। এই মতৈক্য অবশ্যই আইনগত সম্পর্কের সৃষ্টি অভিপ্রায় হতে হবে, নতুবা সেই মতৈক্যকে চুক্তি বলা যাবে না। বাংলাদেশে প্রযোজ্য 1872 সালের চুক্তি আইন 2 ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অ্যান এগ্রিমেন্ট ইনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট, অর্থাৎ আইন বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। ব্রিটিশ কমন ল এর অনুরূপ সংজ্ঞা দেখা যায়। আইনবিদ সেমনের মতে এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট দ্য পার্টিস, অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে দায়িত্ব সৃষ্টি করে ও নির্ণয় করে এমন সম্মতিকে চুক্তি বলে। সম্মতির সংজ্ঞা। 1872 সালের চুক্তি আইনের 2 ধারায় বলা হয়েছে যে পরস্পরের মধ্যে প্রতিদিন সৃষ্টি করতে পারে এর প্রতিশ্রুতিকে সম্মতি বলে। এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অর প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। এক পক্ষের প্রস্তাব অপর পক্ষে গ্রহণ করলে তা প্রতিশ্রুতিতে প্রমিসে পরিণত হয়। চুক্তি আইনের 2 ক ধারা মতে যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি পাবার উদ্দেশ্যে কোনো কাজ করে বা কাজ করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই ব্যক্তি প্রস্তাব করছে বলা যায়। অপর ব্যক্তি যদি এই প্রস্তাবে তার সম্মতি জ্ঞাপন করে তবে চুক্তি আইনের 2 খ ধারা মতে সে ব্যক্তি প্রস্তাব গ্রহণ করছে বলা যায়। অতএব এক পক্ষ যদি কোনো কাজ করা বা কাজ করা হতে বিরত থাকার সুস্পষ্ট ইচ্ছা অপর পক্ষের নিকট ব্যক্ত করে এবং অপর পক্ষের নিঃশর্তভাবে তা গ্রহণ করে, যার ফলে তাদের মধ্যে পারস্পরিক প্রতিদানের সৃষ্টি হয়, তবে তাদের মধ্যে সম্মতি বা মতৈক্য হয়েছে বলা যায়। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা যাব আমাদের খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটি আছে সকল সম্মতির চুক্তি নয় কিন্তু সকল চুক্তির সম্মতি আলোচনা করো। তো আমরা সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। 1872 সালের চুক্তি আইনের 2 ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। আইনে বলবৎ হতে হবে এমন সম্মতি হচ্ছে চুক্তি। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে নিম্নলিখিত 2টি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে ঐক্যমত বা সম্মতি থাকতে হবে। কি বলছে? সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে, অর্থাৎ যারা চুক্তি করবে এই পক্ষগণের মধ্যে সবার একমত হতে হবে এবং বা এক সম্মতি থাকতে হবে। 2, এই সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। শুধু সম্মতি হলেই হবে না, এটা আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে।
কাজেই দেখা যায় পক্ষান্তরে সম্মতি হচ্ছে চুক্তির প্রথম পদক্ষেপ বা ভিত্তি, কিন্তু সম্মতি সৃষ্টির পরে তা আইন দ্বারা বলবৎযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। এখন শুধু সম্মতি আহ, কাজে দেখা যায় সম্মতি হচ্ছে চুক্তির প্রথম ধাপ। সম্মতি মানে কি? এটা চুক্তির প্রথম ধাপ, কিন্তু সম্মতি সৃষ্টির পরে তা আইন দ্বারা বলবৎযোগ্য হতে পারে। সম্মতি সৃষ্টির পরে এটা আইনের দ্বারা বলবৎযোগ্য হতে পারে, নাও হতে পারে। যদি না হয় সেটা চুক্তির ভিতরে পড়বে না। যদি আইনে বলবৎযোগ্য হয় তবে উক্ত সম্মতি চুক্তিতে রূপ নেয়, কিন্তু যদি তা আইনে বলবৎ করা না যায় তবে তা সম্মতির পর্যায়ে পড়লেও চুক্তির পর্যায়ে পড়ে না। উদাহরণস্বরূপ, একজন নাবালক ক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার বাড়ি খানা ক্ষয়ের নিকট 2 লক্ষ টাকায় বিক্রি করতে রাজি হয়। এক্ষেত্রে ক ও খ এর মধ্যে মতৈক্য বা সম্মতি হয়েছে, কিন্তু এটা শুধু সম্মতিই বলা যাবে, চুক্তি বলা যাবে না, কারণ চুক্তি আইন অনুযায়ী একজন নাবালক এরূপ চুক্তি করতে পারে না। কাজেই আদালতের মাধ্যমে সম্মতি কার্যকর করা যাবে না, সুতরাং এটি চুক্তি নয়। চুক্তি আইনের 2 এর অনুধারায় বলা হয়েছে যে পরস্পরের মধ্যে প্রতিদান গঠন করতে পারলে ঐরূপ প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতিগুচ্ছকে সম্মতি বলে। পরস্পরের প্রতিদান গঠন করতে পারে এরূপ প্রতিটি প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিগুচ্ছকে সম্মতি বলে। আবার উক্ত আইনের 2 এর ক ও খ ধারার বিধান অনুযায়ী যখন এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট কোনো কিছু করার বা করা হতে বিরত থাকার প্রস্তাব দেয় এবং অপর ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে, তখন তাদের মধ্যে একটা প্রতিশ্রুতির সৃষ্টি হয়। অর্থাৎ 2 ব্যক্তির সম্মতি থাকতে হবে। একজনের প্রস্তাব দিচ্ছে আর অপরজনে গ্রহণ করছে। এই গ্রহণ করাটাই হলো সম্মতি। এই সম্মতিটাই হলো একটি প্রতিশ্রুতি। উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে কোনো কাজের বা নিবৃত্তির বা প্রতিশ্রুতির প্রস্তাব দিলে এবং অপর পক্ষ নিঃশর্তভাবে তা গ্রহণ করলে 2 পক্ষের মধ্যে একটা সম্মতির সৃষ্টি হয়। চুক্তি আইনের 10 ধারায় বলা হয়েছে যে একটি সম্মতি তখনই চুক্তির পর্যায়ভুক্ত হবে যখন তা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দ্বারা তাদের স্বাধীন সম্মতিক্রমে বৈধ প্রদান ও উদ্দেশ্য গঠিত হয় এবং তা কোনো আইনে যেন নিষিদ্ধ না হয়ে থাকে। অতএব চুক্তি গঠনের অন্যতম উপাদান হচ্ছে বৈধ প্রতিদানের সমন্বয়ে গঠিত সম্মতি। আইনগত অধিকার ও দায়িত্ব সৃষ্টি করতে হলে নিম্নোক্ত অতিরিক্ত উপাদানগুলো প্রয়োজন। 1. যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী একজন সাবালক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং অন্য আইনে অযোগ্য নয় এরূপ ব্যক্তি চুক্তি করতে পারে। 2. স্বাধীন সম্মতি। চুক্তি আইনের 14 ধারার বিধান অনুযায়ী পক্ষগণের সম্মতিকে স্বাধীন সম্মতি বলা যাবে যখন এই সম্মতি আদায়ে বল প্রয়োগ, অনুচিত প্রভাব, ভ্রান্তি, প্রতারণা ও মিথ্যার উপাদান না থাকে। 3. বৈধ উদ্দেশ্য। চুক্তির উদ্দেশ্য বৈধ হতে হবে। উদ্দেশ্য যদি প্রচারিত বা জননীতির পরিপন্থী হয় বা তা নৈতিকতা বিরোধী হয় তবে তা বৈধ হতে পারে না। 4. প্রচলিত আইন নিষিদ্ধ নয়। প্রচলিত আইনে এরূপ চুক্তি যেন নিষিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও যে সকল চুক্তি সর্বক্ষেত্রে আইনের প্রক্রিয়াকে ব্যাহত করে তাকে বৈধ চুক্তি বলা যায় না। অতএব লক্ষ্য করা যায় যে চুক্তির প্রথম ও প্রধান বৈধ শর্ত সম্মতি। এই সম্মতি সমর্থনে যদি উপরোক্ত উপাদানগুলো বর্তমান থাকে তবে সেই সম্মতি চুক্তির রূপ নেয়। উক্ত উপাদানের অবর্তমানে কিংবা ত্রুটিপূর্ণ উপাদানের ক্ষেত্রে তা বাতিল চুক্তি বা অবৈধ চুক্তি হতে পারে, কিন্তু বাতিল চুক্তি বা অবৈধ চুক্তির কোনো আইনগত অস্তিত্ব নেই। এগুলোকে বাতিল সম্মতি বা অবৈধ সম্মতি বলেই শ্রেয়। তাই সকল সম্মতি চুক্তি হয়। যে সকল সম্মতি চুক্তি আইনের নির্দেশ মতো হয়ে থাকে সেগুলো চুক্তি। পক্ষান্তরে সকল চুক্তির মধ্যেই সম্মতি থাকে, কেননা সম্মতি ছাড়া চুক্তি হতে পারে না। তাই যথার্থভাবে বলা যায় যে সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা যাব আমাদের গ নম্বর প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্নটি কি আছে? আমাদের গ নম্বর প্রশ্নটিতে আছে আমাদের গ নম্বর প্রশ্নটিতে আছে চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও। চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব। চুক্তি ও সম্মতির পার্থক্য। সম্মতির ইংরেজি প্রতিশব্দ এগ্রিমেন্ট এবং চুক্তির প্রতিশব্দ কন্ট্রাক্ট, এবং দুটি শব্দই বাণিজ্যিক ক্ষেত্রে ও অন্যান্য আর্থিক লেনদেনে বহুল প্রচলিত। আপাত দৃষ্টিতে এগুলো একই অর্থবোধক প্রতীয়মান হয়, কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। এগুলি মোটামুটি নিম্নরূপ। নাম্বার 1, 1872 সালের চুক্তি আইনের 2 এর ক ধারায় সম্মতির সংজ্ঞা দেওয়া হয়েছে। পক্ষান্তরে চুক্তি আইনের 2 এর জ ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। নাম্বার 2, প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী পরস্পরের মধ্যে প্রতিদান গঠন করতে পারে এরূপ প্রতিশ্রুতি গুচ্ছকে সম্মতি বলে। পক্ষান্তরে যে সকল সম্মতি আইনে বলবৎযোগ্য সেগুলোই চুক্তি। নাম্বার 3, প্রদত্ত সংজ্ঞা হতে বোঝা যায় যে সম্মতি চুক্তির পূর্ববর্তী পর্যায় বা চুক্তির ভিত্তি। পক্ষান্তরে চুক্তি সম্মতির পরবর্তী পর্যায়, অর্থাৎ একবার হচ্ছে শ্রেণীবর্গ এবং চুক্তি হচ্ছে শাখা।
নাম্বার 4, কোনো এক পক্ষের অপর পক্ষের নিকট কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করলে এবং অপর পক্ষে এতে সম্মতি হলে তাদের মধ্যে এক প্রতিশ্রুতি সৃষ্টি হয়। এই প্রতিশ্রুতির সমর্থনে যদি পারস্পরিক প্রতিদান থাকে তবে তা অঙ্গীকার বা সম্মতি তে পরিণত হয়। পক্ষান্তরে এরূপ অঙ্গীকার যদি চুক্তি আইনের 10 ধারায় বর্ণিত উপাদানগুলোর বর্তমান থাকে তবে তা চুক্তিতে পরিণত হয়। উক্ত ধারার বিধান মতে অঙ্গীকার ছাড়া যে সকল উপাদান প্রয়োজন তা হচ্ছে পক্ষগণের স্বাধীন সম্মতি, পক্ষগণের আইনগত যোগ্যতা, চুক্তির বৈধ উদ্দেশ্য ও প্রচলিত কোনো আইনে এরূপ চুক্তি বাতিল ঘোষণা করা হয় নাই এমন। নাম্বার 5, সম্মতি সৃষ্টি হয় পণযুক্ত পারস্পরিক প্রতিশ্রুতির মাধ্যমে। পক্ষান্তরে চুক্তির সৃষ্টি হয় আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে। নাম্বার 6, সম্মতি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির কোনো বিষয়ে একই অর্থে ঐক্যমত পোষণ। পক্ষান্তরে চুক্তি হচ্ছে পক্ষগণের ঐক্যমত ও পারস্পরিক আইনগত বাধ্যবাধকতা। নাম্বার 7, সম্মতির অপরিহার্য উপাদান হচ্ছে প্রস্তাব গ্রহণ ও প্রতিদান। পক্ষান্তরে চুক্তির জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে প্রস্তাব গ্রহণ ও বৈধ ও প্রতিদান ছাড়াও পক্ষগণের স্বাধীন সম্মতি, আইনগত সামর্থ্য, বৈধ উদ্দেশ্য এবং কোনো আইনের নিষিদ্ধ নয় এমন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা যাব আমাদের ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে আছে কি, চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতারও আইন নয়, এর ব্যাখ্যা করো। আমরা এর ব্যাখ্যা যাচ্ছি। দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো বিষয়ে ঐক্যমত্য পোষণ করে, অর্থাৎ এক ব্যক্তির প্রস্তাব অন্য ব্যক্তি গ্রহণ করে এবং সমর্থনে কোনো প্রতিদান থাকে, তবে তাদের মধ্যে এক অঙ্গীকারের সৃষ্টি হয়। এই অঙ্গীকারের সমর্থনে যদি 10 ধারায় বর্ণিত উপাদানগুলো বর্তমানে থাকে তবে তাদের মধ্যে একটি চুক্তি গঠিত হয় এবং পারস্পরিক বাধ্যবাধকতার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ক তার গাভীটি ক্ষয়ের নিকট 5,000 টাকায় বিক্রি করার প্রস্তাব দেয়, খ তাতে সম্মত হয়। এই সম্মতি জ্ঞাপনের সাথে সাথেই তাদের মধ্যে এক অঙ্গীকারের বা একরারের সৃষ্টি হয়, কিন্তু আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে না। নিম্নোক্ত উপাদানগুলো বর্তমান থাকলে বাধ্যবাধকতার সৃষ্টি করে। 1 নম্বরে, ক ও খ উভয় যদি চুক্তি করার যোগ্যতা থাকে, অর্থাৎ তারা যদি নাবালক না হয় কিংবা অসুস্থ মনের অধিকারী বা অপ্রকৃতিস্থ না হয়, যেমন পাগল বা মাথায় সমস্যা বা শারীরিক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, এরকমের যদি না হয় কিংবা কোনো আইনে তাদের যোগ্যতা খর্ব না করা হয় থাকে। নাম্বার 2, উভয় পক্ষই স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করে থাকে, অর্থাৎ কোনো প্রকার ভীত প্রদর্শন, প্রতারণা, অনুচিত প্রভাব বা মিথ্যা বিবরণ জড়িত না থাকে। 3 নম্বরে, চুক্তির প্রতিদান বৈধ হয়ে থাকে। চুক্তি আইনের 23 ধারা অনুযায়ী যে প্রতিদান আইনে নিষিদ্ধ নয় কিংবা প্রচলিত আইনে কোনো বিধানের পরিপন্থী নয়। নাম্বার 4, এর বিক্রয়ের উদ্দেশ্য অবৈধ না হয়ে থাকে। নাম্বার 5, প্রচলিত কোনো আইনে এই চুক্তি নিষিদ্ধ না হয়ে থাকে। অতএব লক্ষ্য করা যায় যে সকল অঙ্গীকারই চুক্তির পর্যায়ে পড়ে না। যে সকল অঙ্গীকার চুক্তি আইনের নির্দেশ মতো গঠিত হয় সেগুলো চুক্তি এবং চুক্তি আইনের আওতাভুক্ত। বাধ্যবাধকতার অর্থ হচ্ছে এক পক্ষ কর্তৃক অপর পক্ষের আচরণ নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণের ফলে এক পক্ষ অপর পক্ষকে কোনো কাজ করতে বা কাজ করা হতে নিবৃত্ত থাকতে বাধ্য করে। বাধ্যকতা অবশ্যই আইনগত হতে হবে। সমাজে আইনগত বাধ্যবাধকতা শুধুমাত্র আদালতের মাধ্যমে কার্যকর করা সম্ভব। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের জড়িত সেক্ষেত্রে আইনগত দায়-দায়িত্ব বাধ্যবাধকতা অবর্তমান। চুক্তি ছাড়া টোর্ট আদালতের রায় প্রায় চুক্তি হতে উদ্ভব হতে পারে, কিন্তু ওইগুলো চুক্তি আইনের অন্তর্ভুক্ত নয়। তাই বলা হয়ে থাকে, যে সকল দায়-দায়িত্ব অথবা বাধ্যবাধকতার আইন চুক্তি আইন পর্যায়ভুক্ত নয়, যে সকল বাধ্যবাধকতার উৎস অঙ্গীকার এবং যে সকল অঙ্গীকার আইনগত দায়-দায়িত্বের সৃষ্টি করে একমাত্র সেগুলোই চুক্তি আইন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আমরা নম্বর প্রশ্নে যাব। আমাদের নম্বর প্রশ্নটি আছে, একটি বাতিলযোগ্য চুক্তি ও বাতিল সম্মতির আইনগত ফলাফল ব্যাখ্যা। আমরা নম্বর প্রশ্নটির ব্যাখ্যা যাচ্ছি। বাতিলযোগ্য চুক্তির আইনগত ফলাফল। চুক্তি আইনের 2 ধারা বলা হয়েছে যে, যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয়। বাতিলযোগ্য চুক্তির আইনগত ফলাফল নিম্নরূপ। 1. বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে কোনো চুক্তিটি বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত উভয় পক্ষের আইনগত দায়-দায়িত্ব বর্তমান থাকে। 2. বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বাতিলের ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে। 3. বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ ইচ্ছা করলে চুক্তি গ্রহণপূর্বক অন্যকে চুক্তি পালনে বাধ্য করতে পারে না। 4.
বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক চুক্তিটি বাতিল ঘোষিত না হওয়া পর্যন্ত প্রাপ্ত অধিকার হস্তান্তরিত হলে এবং হস্তান্তর গ্রহীতা সদিচ্ছাসে উহা ক্রয় করলে সে সত্ত্ব লাভ করবে। পণ্য বিক্রয় আইন ধারা 29 বাতিল সম্মতির আইনগত ফলাফল। বাংলাদেশ বলবৎযোগ্য 1872 সালের চুক্তি আইনের 206 ধারায় বলা হয়েছে যে যে সকল সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না তা বাতিল সম্মতি বলে পরিগণিত হবে। বাতিল সম্মতি আইনগত ফলাফল নিম্নরূপ: 1. বাতিল সম্মতি শুরুতেই বাতিল হয়ে যাওয়া কারণে একে চুক্তি বলা যায় না। 2. বাতিল সম্মতির ক্ষেত্রে কোনো পক্ষের উপর কোনো আইনসম্মত দায়-দায়িত্ব বর্তায় না। 3. বাতিল সম্মতির ক্ষেত্রে কোনো পক্ষই অপর পক্ষকে চুক্তি বলনে বাধ্য করতে পারে না। 4. বাতিল সম্মতির দ্বারা প্রাপ্ত অধিকার অপরের নিকট হস্তান্তর করলেও হস্তান্তর গ্রহীতা কোনো অবস্থাতেই এর বৈধ সত্ত্ব লাভ করে না। চ. আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক বৈধ, বাতিল ও বাতিলযোগ্য চুক্তি আইনগত ফলাফল। আমাদের 6 নম্বর প্রশ্ন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্নটিতে আছে আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক বৈধ, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির আইনগত ফলাফল। আমরা 6 নম্বর প্রশ্নটির উত্তর ইতিমধ্যে আমরা 9 নম্বর প্রশ্নটিতে দিয়ে ফেলেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আমরা আগামীকালকে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব।